বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। মিড টার্মের পরে প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল ক্লাসে। মিড টার্মের আগে আমরা 5টি চ্যাপ্টার আলোচনা করেছিলাম, অর্থাৎ সার্কিট, বৈদ্যুতিক সার্কিট বা ইলেকট্রিক্যাল সার্কিট সম্পর্কে আলোচনা করেছিলাম। এরপরে যে চ্যাপ্টারটা আছে আমাদের, সেই চ্যাপ্টারটা আছে ইলেকট্রিক্যাল পাওয়ার অ্যান্ড এনার্জি, অর্থাৎ বৈদ্যুতিক ক্ষমতা এবং শক্তির যে ধারণা, এটা এখানে আলোচনা করা আছে। এই চ্যাপ্টারটাও খুব বেশি ইম্পর্ট্যান্ট, যদিও এই চ্যাপ্টারটা আমি মিড টার্মের আগেই শেষ করতে চাইছিলাম, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে এই চ্যাপ্টারটা শেষ করতে পারি নাই। তারপরেও এখান থেকে তোমাদের মিড টার্মে প্রশ্ন হয়েছে, অনেকে হয়তো অ্যান্সার করতে পারছো, অনেকে পারোনি। তো এখান থেকে যে প্রশ্ন হয়েছিল সেটা রচনামূলকে একটা বড় অঙ্ক ছিল। তো সেই অঙ্কটা না দিলেও অন্য যে অঙ্কগুলো ছিল সেগুলো দিলেই ফুল মার্কের অ্যান্সার করা যেত সেক্ষেত্রে রচনামূলকের, কারণ রচনামূলকে যেহেতু একটা অঙ্ক বেশি দেওয়া থাকে। তো যাই হোক, এই চ্যাপ্টারটা মিডের আগে শেষ করতে পারলে অবশ্যই ভালো হতো, না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো যাই হোক, ফাইনালটাই তো আমাদের মেইন, আমরা ফাইনালের জন্য ভালোভাবে প্রস্তুতি নেব ইনশাল্লাহ। ফাইনালের আগে চেষ্টা করব সবগুলো চ্যাপ্টার মোটামুটি ভাবে শেষ করতে। তো আসলে যেহেতু সময়টা কম, আসলে এই এডুকেশন তো এরকম না যে আমি 3 মাসের পড়া একদিনে পড়ে ফেললাম, বা 6 মাসের সেমিস্টার 1 মাসে শেষ করে ফেললাম, এরকম তো আসলে শেষ করা যায় না, ভালোভাবে শেষ হয় না। তারপরেও আমরা যদি বেশি পড়াশোনা করি, বেশি সময় দেই, তাইলে হয়তোবা কিছুটা সম্ভব। তো যেহেতু আমাদের আসলে এই মহামারী করোনার কারণে অনেক সময় লস হয়ে গিয়েছে, যার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে যে তোমাদেরকে কিভাবে কম সময়ে তোমাদের সিলেবাসটা বা কোর্সটা শেষ করা যায়। তো সেটা করতে গিয়ে কিছুটা সমস্যা তো হবেই, বা শেখার কিছুটা ঘাটতি তো থেকেই যাবে। তারপরেও এই সেমিস্টারে সময় তো একে কম, দ্বিতীয় ক্লাসগুলো হচ্ছে আমাদের অনলাইনে। ক্লাসগুলো নিতে আবার দেখা যাচ্ছে যে অনেকগুলো ক্লাস নিতে হচ্ছে প্রত্যেক টিচারের, যার জন্য হয়তোবা লার্নিংটা অতটা এফেক্টিভ হচ্ছে না। তো তার ভিতরেও যতটুকু সম্ভব তোমাদের চেষ্টা করতে হবে। আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি, আসলে আমরা বসে নেই। তোমরা ভাবতে পারো যে আমরা ঠিক মতন ক্লাস নিচ্ছি না, আসলে আমাদের প্রতিটা টিচারের অনেক বেশি ক্লাস নিতে হয়, অনলাইনে নিতে হয়, আবার প্র্যাকটিক্যাল গুলো অফলাইনে নিতে হয়, যার জন্য দেখা যায় যে আসলে জাস্ট টাইমে ক্লাস রেকর্ড করা বা আপলোড করা অনেক সময় সম্ভব হয় না। তো এটা নিয়ে তোমাদের টেনশন করে বা মন খারাপ করে লাভ নেই। যেটুকু আমরা পারতেছি তো দিচ্ছি, বাকি তোমাদের চেষ্টা করতে হবে বেশি, তোমাদের সময়টা অপচয় করা যাবে না। আর একটা তোমাদেরকে ইম্পর্টেন্ট কথা বলে রাখি, সেটা হলো যে এই সাবজেক্টের শেষের দিকের চ্যাপ্টারগুলো, শেষের দিকের অধিকাংশ চ্যাপ্টার কিন্তু ছোট ছোট এবং থিওরিটিক্যাল, খুব একটা কঠিন না। তোমরা যদি একটু দেখো, অনেক স্টুডেন্ট আছে অলরেডি করে ফেলছে আমি জানি, আবার অনেকে আছে যে ক্লাস না হলে ততক্ষণে এই ওগুলো উল্টে দেখে না। তো আশা করি, আমি যেটা আশা করব তোমাদের কাছ থেকে, সেটা হলো যে এই সেমিস্টারে যেহেতু সময় কম, তুমি একটু অ্যাডভান্স পড়াশোনা করলে তোমার জন্য মঙ্গল হবে। আর আমি সবগুলো চ্যাপ্টার আশা করি টাচ দিতে পারবো। যদি এমন হয় যে এক্সাম শুরু হয়ে গেছে, তোমার এক্সাম শুরু হয়ে গেছে, তারপরেও সব চ্যাপ্টার শেষ হয়নি, তাইলেও তোমরা এই ক্লাসরুমগুলোই ঢুকবা। আমি তোমাদের যে এই এক্সামটা, অর্থাৎ এই এক্সামটা দেখা যাবে যে একদম শুরুর দিকে হবে না। নর্মালি শুরুর দিকে ম্যাথ বা আরো অনেক সাবজেক্টই এক্সাম হবে, ম্যাথ ফিজিক্স এগুলো আগের দিকে হয় সাধারণত, বা কেমিস্ট্রি যদি থাকে বা ইংলিশ। তো এই এক্সামের আগে আগে দেখা যাবে যে বন্ধ থাকতে পারে অনেকদিন, রুটিন না পেলে তো আর শিওর বলা যাচ্ছে না। তো যদি সেরকম ফাঁকা থাকে, তবে সেই সময়ও আমি কিছু ক্লাস তোমাদের নিয়ে দেবো, যদি
সম্ভব হয় বা যদি আমাদের কোর্স শেষ না হয়। আর একটা বিষয় তোমরা মাথায় রাখবা এই সেমিস্টারের জন্য, যেহেতু এই সময়টা কম এবং ক্লাস অতটা ভালোভাবে হয়নি, যার জন্য তুমি একটু সহজ ভাবে চিন্তা করাটাই মনে হয় বেটার হবে। যদিও আমি জানি না এটা, তার জন্য তুমি প্রথম দিকের চ্যাপ্টারগুলোই বেশি গুরুত্ব দাও, আমি মনে করি সেটা বেটার হবে। এবং এই সাবজেক্টের, অন্তত এই সাবজেক্টের প্রথম দিকের চ্যাপ্টার থেকেই কিন্তু বেশি প্রশ্ন এমনি নর্মালি হয়। তারপরে এবার যেহেতু দেখা যাবে এই সবগুলো পলিটেকনিকেরই তো একই অবস্থা হবে। নর্মালি বগুড়া পলিটেকনিকে সবচেয়ে বেশি ক্লাস হয়, এটা সারা বাংলাদেশ জানে। তো আমরাই যদি শেষ করতে না পারি, অন্যান্য পলিটেকনিকেও দেখা যাবে যে এই সিলেবাস শেষ করতে পারবে না, পারার কথা না যদি ভালোভাবে সে এই শেষ করতে চায়। তো সেক্ষেত্রে দেখা যাবে যে শুরুর দিক থেকেই বেশি প্রশ্ন হওয়ার কিন্তু সম্ভাবনাটা থেকে যাবে। যদি এই অর্ধেক অ্যান্সার করলে ফুল মার্ক দিবে এরকম অফার দেয় বোর্ড থেকে গত সেমিস্টারে যেটা দিচ্ছিল, তাহলে তো বেটার, তাহলে তো আর সমস্যা নাই। অথবা সেটা যদি না দেয়, তাইলে অবশ্যই একটু প্রশ্ন টাইপ কিন্তু সহজ করতে পারে। আমি বলছি না আবার যে সহজ হবে বা প্রথম দিকে পড়লেই হবে, এটা আবার বলছি না, কিন্তু আমি ধারণা করছি যে হতে পারে। কারণ যখন প্রশ্ন করবে যে টিচারই করুক, সে তো জানবে স্টুডেন্টের এই সেমিস্টারটা কিরকম শেষ হয়েছে। অথবা বোর্ড থেকেও এই টিচারদের উপরে একটা নির্দেশনা থাকতে পারে যে একটু ইজি টাইপের প্রশ্ন করা, যেহেতু শিক্ষার্থীরা ভালোভাবে শিখতে পারেনি। তো সেই বিষয়গুলো তোমরা মাথায় রেখে পড়াশোনা করতে পারো। আর যে ব্রিলিয়ান্ট বা যে আগে থেকেই পড়াশোনা করছে, অনেকে কিন্তু বন্ধের ভিতরেও পড়াশোনা করছে, ভালো পড়াশোনা করছে, আমার খোঁজ আছে, তো তারা সব বই পড়ো, পড়লে তো আর তোমার এই সমস্যা নেই। যত পড়বা ততই শিখবা, তোমার জন্যই ফিউচারে একটাতে লাগবে বা এই এক্সাম ভালো হবে, আর বেশি ভালো হবে। তো যারা এখনো, মানে আমি এই কথাটা তাদের জন্য বলতেছি যারা এখনো এই সিলেবাসটা নিয়ে খুব হতাশ বা কিভাবে আমি পাস করবো এটা নিয়ে খুব টেন্স করতেছো, তাদেরকে বলতেছি তুমি সিলেবাসটা একটু ছোট করে, এই অযথা টেনশন করে মাথা নষ্ট করে তো লাভ নাই। সময় যেটুক আছে সেই সময়টুক কাজে লাগাও। সেই ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিসগুলো তুমি বেছে বেছে পড়ো। আমরা যে জিনিসগুলো পড়াচ্ছি এগুলো সবসময় ইম্পর্টেন্ট, এগুলো তুমি খেয়াল করো। বাকিগুলো যদি না দেখতে পারো আপাতত ছেড়ে দাও। বা পলিটেকনিকের বইগুলো যেগুলো তোমরা সাধারণত পড়ো বিভিন্ন প্রকাশনের, এই বইগুলোই কিন্তু এই বোর্ডের প্রশ্নগুলো দেয়া থাকে। পিছনে সব বোর্ডের বিগত 8-10 বছরের প্রশ্ন দেয়া আছে, বা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে অনুশীলনীগুলো আছে সেখানেও কিন্তু এই কোন প্রশ্নটা কোন সালে আসছে বোর্ডে এটা কিন্তু দেয়া থাকে। তো সেই অনুযায়ী তুমি কিন্তু ইম্পর্টেন্ট কোনটা বেশি কোনটা কম এটা কিন্তু এই গেস করতে পারবা। আর মনে রাখবা যেটা এখানে বেশি বার বোর্ডে আসে সেটাই কিন্তু আবার আসে, কারণ এটা ইম্পর্টেন্ট জিনিসটাই বেশি আসে আর কি। হ্যাঁ, যেহেতু আসলে পলিটেকনিকের সিলেবাস কিন্তু কম না, অনেক বড় সিলেবাস। এই সেমিস্টারের সময় তো একদম কম, কিন্তু অন্যান্য সময়ও যে সময়টা আমরা পাই, 4 মাসের মতন ক্লাস হয়, 16 সপ্তাহ, তাতে কিন্তু ভালোভাবে এই সিলেবাস গুলো আসলে অনেক স্টুডেন্টই নিতে পারে না। কারণ এখানে যে স্টুডেন্টরা আসে সেই স্টুডেন্টদের কিন্তু এই পড়াশোনার যে স্পিড বা তাদের যে মেধার কোয়ালিটি, এটা একদম সবার কিন্তু খুব ভালো মানের থাকে না। ম্যাক্সিমাম স্টুডেন্ট আসে লোয়ার ফ্যামিলি থেকে বা লোয়ার স্কুল গুলো থেকে, মোটামুটি এই ভালো না শিখেই চলে আসে। কিভাবে জানো আমি জানি না, আসলে এটা আমার বলাও ঠিক হচ্ছে কিনা। আমার পর্যালোচনায় আমি যেটা দেখলাম যে বিভিন্ন বোর্ড থেকে তো স্টুডেন্ট আসে, বিভিন্ন এই গ্রুপ থেকে আসে, অর্থাৎ এখানে কোনো এই সায়েন্স কমার্স আর্টস এর কোনো নাই, কোনো এই ভর্তি পরীক্ষার নাই। টেকনিক্যাল বোর্ড, মাদ্রাসা বোর্ড, জেনারেল বোর্ড, সব জায়গা থেকে স্টুডেন্ট চলে আসে। যার জন্য দেখা যায় এখানে অনেকে ভালো আসে, অনেকে খুব খারাপ আসে। ভালো খারাপ বলা হয়তো বা ঠিক হচ্ছে না, মানে কেউ কেউ এই বিষয়গুলো ভালো বুঝতে পারে বা আগে থেকে শিখে আসে, কেউ কেউ আগে থেকে এই বিষয়গুলো শিখে আসে না। আমাদের সিলেবাসে যে বিষয়গুলো আছে সেগুলো শিখতে হলে যে জিনিসগুলো আগে থেকে জানা দরকার, সেই জিনিসগুলো অনেকে একদম ভালোভাবে জেনে আসতেছে, আবার অনেকে দেখা যায় যে তেমন কিছুই জেনে আসতেছে না। এখন সেটা কেন হয় তা আমি জানি না। হয়তোবা ওই স্টুডেন্টদের যে সিলেবাস ছিল যে বোর্ডে বা যে প্রতিষ্ঠানে, সেখানে হয়তোবা এই বিষয়গুলো ছিল না, অথবা শেখানো হয়নি, অথবা সে শেখেনি, যে কোনোটা হতে পারে। তো যার জন্য দেখা যায় এই আমাদের যে সিলেবাস সেটা আসলে কোনো সময়ই ফুলফিল ওইভাবে যদি ফুল শেষ করতে চায় সেটা সম্ভব হয় না।
কিছু স্টুডেন্ট পারলেও ম্যাক্সিমাম স্টুডেন্ট পারে না, যার জন্য আমাদের কিন্তু ইম্পর্টেন্ট জিনিস বেছে বেছেই পড়তে হয় বা পড়াতে হয়। তো এই বছর যেহেতু সময়টা আরো কম, এই বছরের জন্য তোমরা অবশ্যই শর্টকাট পদ্ধতি, শর্টকাট পদ্ধতি ভালো না, বা শর্টকাটে কোনোটা ভালো সফলতা আসে না, এটা তো অবশ্যই সত্য। তবে এই সেমিস্টারের জন্য আমি তোমাদেরকে যেটা বলবো, তুমি যদি শর্টকাট না করতে পারো, তোমার সিলেবাস শর্ট করতে না পারো, তুমি কিন্তু ভালো করতে পারবে না, শেষ করতে পারবে না। যার জন্য তোমাকে এই সেমিস্টার অবশ্যই শর্টকাট টেকনিক অবলম্বন করতেই হবে। হ্যাঁ, তো যাই হোক, আমি আলোচনায় ফিরে যাই। দেখো, ইলেকট্রিক্যাল পাওয়ার বা এনার্জির যে যান্ত্রিক পাওয়ার বা ক্ষমতার বা শক্তির যে সংজ্ঞা, এগুলো তোমরা ফিজিক্সে পড়ে আসার কথা। এই যে একটু আগেই বললাম যে অনেকে পড়ে আসে না। যদি না আসা পড়ে, এখন কিছু করার নাই আসলে, যেহেতু সময় কম, বেশি থাকলে হয়তো একটা কাজ দেওয়া যেত। তো সেই যান্ত্রিক পাওয়ারের ক্ষেত্রে আমরা যে সংজ্ঞাগুলো জানি, বা কাজ সমান আমরা জানি বল গুণ দূরত্ব, এই টাইপের যে সংজ্ঞা, সেটার রিলেটেডই আসলে এখানে পাওয়ারেরও সংজ্ঞা। এখানে দেখো, বৈদ্যুতিক পাওয়ারকে পি দিয়ে প্রকাশ করা হয়। পাওয়ার সমান আমরা লিখে রাখছি সরাসরি ম্যাথমেটিক্যাল টার্ম, যে ভিআই। এখানে ভিটা কি? ভোল্টেজ। তো ভোল্টেজ আমরা জানি যে এটা একটা ফোর্স, ইলেকট্রনকে প্রবাহিত করার জন্য যে বল বা ফোর্স। আর কারেন্টটা কি? ইলেকট্রনের যে প্রবাহ, বা প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয়, সেটাই তো আমরা ইলেকট্রিক কারেন্ট বলি, কিউ বাই টি। তো এইভাবে সংজ্ঞায়িত করা আছে। তুমি যদি এত কিছু মনে না রাখতে পারো, সংক্ষেপে একদম আমি বলেই দিচ্ছি তোমাদেরকে, যে সংক্ষেপে যদি এভাবে লেখো তাও মার্ক পাবা। যেহেতু বলেই দিই খাতা, যেহেতু আমিই দেখবো, ওটা তো অবশ্যই তোমরা জানো, বললে সমস্যা নেই। এই P ইকুয়াল টু VI, অর্থাৎ এটাকে যদি আমি বাংলায় লিখি, যে বৈদ্যুতিক পাওয়ার হচ্ছে বৈদ্যুতিক কারেন্ট এবং ভোল্টেজের গুণফল। ভোল্টেজ এবং কারেন্টের গুণফলই হচ্ছে পাওয়ার। এইটুকু লিখতে পারলেও মোটামুটি আমরা বুঝে নেবো যে তুমি বুঝতে পারছো। হ্যাঁ, পাওয়ারের এককটা হবে কি? ওয়াট বা কিলোওয়াট। এরপরে দেখো, আমরা এই ছোট ছোট কিছু প্রমাণ আছে এখান থেকে, অর্থাৎ P ইকুয়াল টু VI, এটা তো মূল সূত্র আছে। এখন এই P ইকুয়াল টু VI, এই I এর জায়গায় I সমান আমরা জানি কি? V বাই R, ওহমের সূত্র থেকে এটা আমরা জানি না? তাহলে এই I এর জায়গায় যদি আমি V বাই R বসাই, তাহলে V ইনটু V, V স্কয়ার বাই R হয়ে যাচ্ছে। এটাও একটা পাওয়ারের সূত্র। অঙ্ক করতে গেলে কাজে লাগবে, যেন আমি লিখে রাখছি। বা এই ছোট প্রমাণগুলো অনেক সময় 2 মার্ক 1 মার্কে আসে, 2 মার্ক বা 3 মার্কে আসে। আবার দেখো, P ইকুয়াল টু VI মূল সূত্র। এখানে যদি আমি এই সূত্রটা থেকে আমরা কি লিখতে পারি? V ইকুয়াল টু IR। তো এখানে যদি V এর মানটা বসাই দিই, IR টা বসাই দিই, তাহলে আমার কি আসতেছে? I ইনটু IA, I স্কয়ার R। তাহলে আমার দেখা যাচ্ছে ফাইনালি P ইকুয়াল টু আমি লিখতে পারি VI ইকুয়াল টু লিখতে পারি V স্কয়ার বাই R ইকুয়াল টু লিখতে পারি I স্কয়ার R। এই তিনটাই কিন্তু পাওয়ারের সূত্র। হ্যাঁ, এরপরে দেখো, এরপরে আছে আমাদের এনার্জি। এনার্জিকে আমরা সাধারণত E দিয়ে প্রকাশ করি, অনেক জায়গায় W দিয়েও প্রকাশ করে। এনার্জিটা কি হবে? নরমাল যে এনার্জির সংজ্ঞা আমরা যান্ত্রিক এনার্জি বা শক্তির ক্ষেত্রে যেটা জানি, যে কোনো মেশিন বা কোনো মানুষ বা কোনো যন্ত্র কাজ করার যে এই ক্ষমতা, একটা নির্দিষ্ট সময়ে, অর্থাৎ সময়ের সাথে সম্পর্কিত ক্ষমতা, মানে পাওয়ারের সাথে যদি সময় গুণ হয়, তাহলে সেটা হয়ে যাবে আমাদের এনার্জি। বা এনার্জি বা শক্তি। দেখো, এখানে আমি লিখে রাখছি P ইনটু T। তো অত কিছু মনে যদি রাখতে না চাও, তাহলে সংক্ষেপে এনার্জি সমান বৈদ্যুতিক পাওয়ার এবং সময়ের গুণফলই হচ্ছে বৈদ্যুতিক এনার্জি। এভাবে লিখলেও আশা করা যায় এই মার্ক তুমি পাবা। আর ভালোভাবে বলতে পারলে তো অবশ্যই ভালো। যে কোনো একটি বৈদ্যুতিক যন্ত্র বা অ্যাপ্লায়েন্স, সেটি যে সময় যাবত কোনো সার্কিটের সাথে সংযুক্ত থেকে কাজ করবে, সেই সময় এবং সেই যন্ত্রটির যে ক্ষমতা বা পাওয়ার রেটিং, তার গুণফলই হবে ওই যন্ত্রটার এনার্জি বা ওই সময় ব্যয়িত এনার্জি। মূলত কথা একই, দুইভাবে বলা আর কি। তো এনার্জির এককটা কি হবে? দেখো, যেহেতু পাওয়ারের একক ওয়াট, তাহলে পাওয়ারের সাথে সময় গুণ, তার মানে এনার্জির একক হবে ওয়াট আওয়ার। সময়ের একক কি? মূলত আমরা সেকেন্ড নেই, কিন্তু এক্ষেত্রে সেকেন্ড নিলে অনেক ছোট হয়ে যায়। তো আসলে একটা মেশিন তো 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা বা অনেক সময় কাজ করবে, যার জন্য সেকেন্ড নিলে অনেক বড় সংখ্যা আসবে। এই জন্য আমরা এটা ঘন্টায় নেবো। এই জন্য এককটা হবে ওয়াট আওয়ার, অথবা আরো বড় এককে নিলে কিলোওয়াট আওয়ার। মূলত এটাই আমরা একক হিসেবে নেই। বৈদ্যুতিক এনার্জির একক মূলত ওয়াট আওয়ারই ব্যবহারিক একক। ওয়াট
সরি কিলোওয়াট আওয়ারই কিন্তু ব্যবহারিক একক, বা 1 ইউনিট সমান যা বোঝায় সেটাই হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। হ্যাঁ, আমরা কিন্তু বিদ্যুতের যে বিল দেই, প্রত্যেকেই তো সবার বাড়ি এখন বিদ্যুৎ আছে ইনশাআল্লাহ, থাকার কথা, কারণ এই গভর্নমেন্টের সময় বিদ্যুতের ব্যাপক উৎপাদন বাড়ছে, সবখানে লাইন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী 21 সালের মধ্যে সব জায়গায় বিদ্যুৎ পৌঁছে যাওয়ার কথা, এবং আমি যতদূর জানি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে মনে হয় যে বাংলাদেশের এখন খুব 2-1টা গ্রাম ব্যতীত সবখানে বিদ্যুৎ পৌঁছে গেছে। তো বিদ্যুৎ যার বাড়ি আছে সে অবশ্যই বিল দেয়, বিল দিলে ওখানে কিন্তু লেখা থাকে যে এত ইউনিট খরচ হয়েছে, একটা হিসাব নিকাশ জানা থাকা দরকার তোমাদের। তো এই 1 ইউনিট মানে কি আসলে? 1 ইউনিট মানে হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট আওয়ার, ওয়াট তো আমরা বুঝলাম, কিলোওয়াট মানে কি 1000 ওয়াট মানে 1 কিলোওয়াট। তো এই 1000 ওয়াটের একটা যে কোনো বৈদ্যুতিক যন্ত্র, সেটা হতে পারে একটা হিটার, হতে পারে একটা বৈদ্যুতিক ইস্ত্রি, হ্যাঁ, এইরকম একটা যন্ত্র যদি 1 ঘন্টা যাবত লাইনে সংযুক্ত থাকে, কাজ করে, অর্থাৎ একটা হিটার, সংক্ষেপে ভাবে বোঝো, তুমি একটা হিটার 1000 ওয়াটের, এই হিটারটা দিয়ে তুমি 1 ঘন্টা বসে ভাত রান্না করলা বা কিছু রান্না করলা, পানি গরম করলা, তাইলে যে বিদ্যুৎটা ব্যয় হবে বা যে এনার্জিটা ব্যয় হবে সেটাই হচ্ছে 1 ইউনিট সংক্ষেপে, ঠিক আছে? এখন যে 1000 ওয়াটই হতে হবে সবসময়, ওই মেশিনে কি বলে যন্ত্রের ওয়াট রেটিং সবসময় তো 1000 হবে না, অর্থাৎ তার যে ওয়াট রেটিং হবে তার সাথে তার সময়, এই দুইটা গুণ করে যদি 1000 হয় তাইলেও হবে, তাইলেই হবে। অর্থাৎ 100 ওয়াটের যদি একটা ভাল্ব হয়, 100 ওয়াটের ভাল্ব, তো এই বাল্বটা যদি 10 ঘন্টা চলে, তাহলেও কিন্তু 1000 হয়ে গেল, 10 ইন্টু 100 1000। তো এই 1000 যদি হয়, অর্থাৎ সময় এবং পাওয়ারের রেটিং P ইন্টু টি এর গুণফলটা যদি 1000 হয়, তাহলে আমরা বলবো 1 ইউনিট। হ্যাঁ, এভাবে যদি 10টা 100 ওয়াটের বাল্ব 1 ঘন্টা চলে, তাহলেও কিন্তু 1 ইউনিট বিদ্যুৎ খরচ হবে। তো এটা বুঝতে হবে খুব ভালোভাবে, কারণ আমরা এই রিলেটেড অঙ্ক করবো। হ্যাঁ, অনেক বড় বড় এখানে অঙ্ক আছে। কারেন্ট বিল যে আমরা দেই, নর্মালি তো আমরা কারেন্ট বিল গুলো দেই মিটারে রিডিং দেখে, কিন্তু বাস্তবে যদি আমি হিসাব করতে চাই হাতে কলমে, আসলে মিটার তো আসছে পরে, মানুষ আগে ক্যালকুলেশন করছে, মানুষ ক্যালকুলেশন গুলো করতে ঝামেলা হয়, তখন সেটাকে যান্ত্রিক করে দেওয়া হয় আর কি। হ্যাঁ, মানুষের সময় লাগে বা ভুল ত্রুটি হতে পারে, এই জন্য আমরা এটা যান্ত্রিক করে দিলে, একবারে লাগাই দিলে এটা পাঠ দিতে থাকি, কিন্তু হিসাবটা তো মানুষেরই এভাবে করে তৈরি করতে হয়েছে। হ্যাঁ, তো সেই হিসাবগুলো বাস্তবে কিভাবে করতে হয় সেই রিলেটেড অনেকগুলো ম্যাথ এখানে আছে, আমরা সেই ম্যাথগুলো এই করব, আজকেই করব। তবে ভিডিও মনে হয় আরেকটা তৈরি করতে হবে, কারণ ম্যাথগুলো অনেক বড়, সেটা তুললে বোর্ড এমনি শেষ হয়ে যাবে, যার জন্য এই বিষয়গুলো আমি দেখাইতে পারতাম না। এই জন্য আমি ওটা এই পরে আরেকটা ভিডিওতে দিব, একদিনই হয়তো বা তোমাদের আপলোড করে দিব আশা করি। তো এখান থেকে, এই চ্যাপ্টার থেকে টুকটাক এই জিনিসগুলো আসে পরীক্ষায়, আর এর বাইরে এই সার্কিটটা অনেক সময় আসতে পারে। তারপর ছোট্ট একটা অঙ্ক আছে এখানে তুলে রাখছি, আমি এটা করে দেবো, তারপরে আমি পরের ভিডিওতে বড় অঙ্কে যাব। তো এই সার্কিটটা কিভাবে আসে দেখো, এই সার্কিটটা পরীক্ষা এরকম আসে যে বৈদ্যুতিক লোড এবং সোর্সের সাথে ওয়াট মিটার, অ্যামিটার এবং ভোল্ট মিটার কিভাবে সংযুক্ত হয় সেই সার্কিটটা অঙ্কন করো। হ্যাঁ, তাহলে দেখো এখানে 3টা মিটার আছে, এই যে অ্যামিটার এ দিয়ে প্রকাশ করে, ভোল্ট মিটার বি দিয়ে প্রকাশ করে আমি লিখে রাখছি, আর এখানে দেখো ওয়াট মিটার আছে। ওয়াট মিটারের মধ্যে 2টা কয়েল থাকে, মূলত অ্যামিটারের মধ্যেও তো কয়েল আছে, এখানে একটা কয়েল আছে, এখানেও একটা কয়েল আছে, আর ওয়াট মিটারের মধ্যে 2টা কয়েল আছে। একটা কয়েলকে বলা হয় কারেন্ট কয়েল, সংক্ষেপে সিসি, আর একটা কয়েলকে বলা হয় প্রেসার কয়েল, সংক্ষেপে পিসি। তো দেখো এখানে সোর্স আর এখানে লোড, এর মাঝখানে আমাদের এই মিটারগুলো সংযুক্ত আছে, অর্থাৎ এই লোডে কত কারেন্ট নেবে সেটা আমরা এই অ্যামিটার দেখে দেখতে পারবো, সোর্স থেকে কত ভোল্টেজ দিচ্ছি বা লোডের কত ভোল্টেজ আছে সেটা আমরা এই ভোল্টমিটার দিয়ে দেখতে পারবো, আর এই লোডে কত পাওয়ার নিচ্ছে সেটা আমরা এই ওয়াট মিটার দিয়ে দেখতে পারবো। তো এই ওয়াট মিটারের যে রিডিং আসবে, এই অ্যামিটার আর ভোল্টমিটারের গুণফল সেই রিডিং এর সমান হবে অবশ্যই, অথবা কাছাকাছি হবে যদি মিটারের ত্রুটি না থাকে, কারণ P = VI। তো এটাই তো P দেখাবে, আর এটাই I দেখাবে, এটা V দেখাবে, এই দুটোর গুণফলই এটাই দেখাবে আর কি, বুঝতে পারছো? তো আমাদের সেই বিষয়টা প্র্যাকটিক্যালি আলোচনা হবে, প্র্যাকটিক্যাল ক্লাস যদি হয়। আর আজকে আমাদের যেটা এখান থেকে মূলত মনে রাখতে হবে সেটা হলো এই সার্কিটটা আঁকতে পারতে হবে। অর্থাৎ দেখো এখানে অ্যামিটার থাকবে সিরিজে, সিরিজ দেখো, অর্থাৎ একটা তারের মধ্যে আমাদের দুটো ফেজ তার হয় বা পজিটিভ প্রান্ত হয়,
এই তারের মধ্যে কেটে আমরা তারের মধ্যে অ্যামিটারের পজিটিভ লাগাই দেবো এদিকে, নেগেটিভ এদিকে। আর ভোল্টমিটারটা থাকবে সবসময় দেখো এই সোর্সের পজিটিভ এবং নেগেটিভের আড়াআড়িতে, বা লোডের পজিটিভ নেগেটিভের আড়াআড়িতে। হ্যাঁ, এটাকে বলা হয় প্যারালাল সংযোগ, এটাকে বলা হয় সিরিজ সংযোগ। আর দেখো ওয়াট মিটারে যেহেতু আমি বললাম এখানে ভোল্টেজও আছে, দেখো প্রেসার কয়েল, প্রেসার মানেই ভোল্টেজ, হ্যাঁ, আর এখানে কারেন্ট আছে। তাহলে দেখো সিসি এই কয়েলটা কিন্তু এখানে সিরিজে, এই জন্য অর্থাৎ কারেন্ট মিটার দিয়ে কি কারেন্ট মাপি, আর এখানে সিসি মানে কি কারেন্ট কয়েল। তাহলে এই মিটার এই কয়েলটা কিন্তু কারেন্ট পরিমাপ করবে, এরকম কিছু একটা বোঝা যাচ্ছে, যার জন্য এখানে সিসিটা থাকবে সিরিজে। দেখো এখানে যেরকম অ্যামিটার সেরকম থাকবে সিসিটা, এটা কিন্তু সিরিজে আছে, অর্থাৎ এটার ভিতরে পজিটিভ নেগেটিভ আছে। আর এইটা কিন্তু প্যারালালে আছে, এইরকম ভোল্টমিটারটা যেরকম আছে এই পিসি কয়েলটাও কিন্তু সেরকম আছে। হ্যাঁ, এটা এরকম বাঁকাই আঁকার উদ্দেশ্য হলো যে একটা মিটার বোঝানোর জন্য। এটা যদি তুমি এভাবে আঁকাও তাও সমস্যা নাই। হ্যাঁ, তো এটা একটু প্র্যাকটিস করে তোমরা আঁকাইতে পারবো আশা করি। এটা মনে হয় এক্সামে আসছিল, অনেকে হয়তো আঁকাইতে পারছো, অনেকে পারোনি, ফাইনাল আসলে অবশ্যই পারবো আশা করি। তো দেখো এরপরে আমাদের ছোট্ট একটা অঙ্ক আছে, ছোট্ট অঙ্ক এখান থেকে মাঝে মধ্যে আসে, বড় অঙ্ক তো অবশ্যই আসে। এখানে যেটা আছে সেটা হলো একটি বৈদ্যুতিক বাতি। হ্যাঁ, দেখো বুঝতে পারতেছো কিনা জানি না, আমি বলে দিচ্ছি। দেখো একটি বৈদ্যুতিক বাতির গায়ে লেখা আছে 250 ভোল্ট 100 ওয়াট। বাতিটি কতটুকু কারেন্ট নেয় অথবা এর মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত হবে। এই একই টাইপের আরেকটা অঙ্ক আছে, বাতির ফিলামেন্টের রেজিস্ট্যান্স কত। আমি দুইটাকে একসাথে তুলে রাখছি, দুইটাকে একসাথে করে দেবো। হ্যাঁ, তো যাই হোক তোমরা দেখো, বেশি সময় ভিডিও নিতে আর হবে না। এখানে দেখো তাহলে আমার ভি দেয়া আছে না, তাহলে 250 ভোল্ট, তার মানে কি ভির মান দেয়া আছে। আর 100 ওয়াট, ওয়াট মানে কি পাওয়ারের একক, একক দিয়ে বুঝতে হবে। তাহলে এখানে পির মান দেয়া আছে। আর আমার চাইছে কারেন্ট, অর্থাৎ আই কত এবং আর কত, এই দুটো নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমি সূত্রে, পাওয়ারের সূত্র থেকে কি জানি, পি ইকুয়াল টু ভি আই, এটা আমি জেনে আসছি। তাইলে যদি এটা জানি তাহলে আই সমান কি হবে, পি বাই ভি। তাহলে পি আমি আছে 100 আর ভি আছে 250। তো এটা ক্যালকুলেটরে তুলে যা আসে তাই রেজাল্ট, একদম সিম্পল, সূত্রে বসাইলেই হয়ে যায়। এরপরে আরেকটা চাইছে দেখো আর, আর নির্ণয় করতে বলছে। তাহলে আমার দেয়া আছে কি, এখানে আই আমি বের করলাম, ভিও দেয়া আছে, এখান থেকেও আর বের করতে পারি। অথবা যদি আই বের করতে না চাই, ধরো আই তো অনেক সময় নাও চাইতে পারে, তাহলে খালি খালি বের করবো কেন, শুধু যদি আর চাই তাহলে আমি পি ইকুয়াল টু এই যে সূত্রটা লিখে রাখছি দেখো, ভি স্কয়ার বাই আর, পি ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর, এই সূত্রটা দিয়েও নির্ণয় করতে পারবো, তাই না। দেখো আর চাইছে, আরটাকে পাশে নিয়ে আসলাম, তাহলে এখানে ভি স্কয়ার বাই পি, ভি মানে হচ্ছে 250 এর স্কয়ার ডিভাইডেড বাই পি মানে 100। এটা করলে যা আসে। তো দেখো আমি যদি একটু করেই দেই তোমাদের, 100 বাই 250। তো এখানে দেখো কারেন্ট আসতেছে 0.4 এম্পিয়ার, আর ভোল্টেজটা কত আসবে, সরি রেজিস্ট্যান্সটা কত আসবে, রেজিস্ট্যান্সটা আসতেছে দেখো 625, সরি 625 ওহম, 625 ওহম আসতেছে। হ্যাঁ, তো এই হয়ে গেল খুব ছোট অঙ্ক, অনেক সময় এই সংক্ষিপ্ততে আসতে পারে, অতি সংক্ষিপ্ততেও আসতে পারে। তো আশা করি বুঝতে পারছো, জাস্ট সূত্র বসাই দিলেই হচ্ছে, সূত্রগুলো মনে রাখতে হবে। অর্থাৎ এই যে পি ইকুয়াল টু ভিআই, পি ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর, আই স্কয়ার আর মনে রাখতে হবে। পাওয়ার, যদি পাওয়ার এবং কারেন্ট ভোল্টেজ দেওয়া থাকে বা দুইটা, যেখানে দুইটা দিয়ে অন্যটা বের করতে বলে, তাহলে এই সূত্র নেব। আর যদি পাওয়ার, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স এর মধ্যে সম্পর্ক থাকে তাহলে আমরা এটা নেব। আর যদি পাওয়ার, কারেন্ট এবং রেজিস্ট্যান্স হয় তাহলে আমরা এটা নেব। হ্যাঁ, যে কোনো এই চারটার মধ্যে যে কোনো তিনটার কিন্তু আমাদের সম্পর্ক যদি আসে তাহলে সেই অনুযায়ী আমাদের বুঝে সেই সূত্রটা ব্যবহার করতে হবে।